আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 19, 20, 21 এক্সপ্লেইন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি সাংইউ তার সার্ভেন্টকে জিজ্ঞাসা করে জি হেং কোথায় গিয়েছে। তখন সে বলে সে জেলখানায় গিয়েছে বড় রাজপুত্র অর্থাৎ আগে যিনি রাজা ছিল তার সঙ্গে দেখা করতে। এটা শুনে সে একটু অস্থির হয়ে ওঠে আর সেও পিছু পিছু চলে যায়। এদিকে জি হেং তার ভাই ইউয়ানের সঙ্গে দেখা করে তাকে বলে, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমার পা ধরে, তাহলে হয়তো আমি তোমাকে দয়া করে ক্ষমাও করে দিতে পারি। তুমি কি বুঝতে পারছো তোমার এসব কিছু কেন দেখতে হচ্ছে? এসব কিছু তোমাদেরই পাপের ফল। আমি যখন ছোট ছিলাম তখন তোমার মায়ের কারণে আমার মাকে কোল্ড প্যালেসে পাঠানো হয়েছিল। সেখানে আমার মা সারা দিন ডিপ্রেশনে ছিল। ডিপ্রেশনে ভুগতে ভুগতে তিনি মারা গিয়েছিল। আর সেই প্যালেসে আমি একাই অযত্নে বেড়ে উঠেছি। এই সবকিছুর প্রতিশোধ আমি তোমার কাছে থেকে নেব। আর এই সবকিছু তুমি কি ভেবেছো একদিনে হয়েছে? ততক্ষণে সেখানে সাংইউ পৌঁছে গিয়েছিল। সে দূর থেকে তাদের কথাবার্তা শুনছিল। জিহেং তাকে বলছিল সাংইউকে অনেক ধন্যবাদ, কারণ সে আমাকে অনেক সাহায্য করেছে। তাকে আমি ছোটবেলা থেকেই ট্রেনিং দিয়ে বড় করেছি। ছোটবেলা থেকে তাকে আমি অনেক সুন্দর আর্ট করা শিখিয়েছি, নাচ করা শিখিয়েছি, যেন বড় হয়ে সে তোমাকে ইমপ্রেস করতে পারে। তার মধ্যে তোমার প্রতি প্রতিশোধের একটা ঘৃণা আমি জন্ম দিয়েছি। তার মাধ্যমে আমি প্রতিদিন তোমার খাবারের সঙ্গে পয়জন মিশিয়ে তোমাকে খাইয়েছি। তাকে আমি যা যা বলেছি সেই সব কিছুই সে শুনেছে। তার পুরো পরিবার আমার কারণেই মারা গিয়েছিল, কিন্তু আমার প্রতিশোধ আমি তার মাধ্যমেই নিয়েছি। সে আমার প্রতি কতটা লয়াল, তাই না? এসব কিছু শুনতে শুনতে ইউয়ান সেখানেই বিষক্রিয়া হয়ে মুখ থেকে রক্ত বেরিয়ে মারা যায়। তাদের এই সব কথা দূর থেকে সে শুনে ফেলে আর অনেক কষ্ট পায়। জি হ্যাং এখন তার কমান্ডারকে বলে ইউয়ানের দেহ সিটি গেটের উপরে ঝুলিয়ে রাখতে এবং তাকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা করতে। কিছুক্ষণ পরেই সাংইউ সেখানে থেকে বেরিয়ে আসে আর জি হেং এর সামনে গিয়ে তাকে বলে, এর মানে তুমি সে ছিলে যে আমার বাবাকে মারার নির্দেশ দিয়েছিলে, আর এত বছর ধরে তুমি আমাকে তোমার অস্ত্র হিসেবে ব্যবহার করে এসেছো। যখন সে এই সবকিছু জেনে যায় তখন সে ওখানে থেকে দৌড়ে পালাতে শুরু করে। তারাও তার পিছু করতে শুরু করে। সে দেখতে পায় সিটি গেটের সামনে ইউয়ানের মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। সে দৌড়ে তার কাছে যেতে থাকে। জিহেং তাকে বাধা দিলে সে তাকে বলে, তুমি এতগুলো বছর ধরে আমাকে ধোকা দিয়ে এসেছো, কিন্তু এখন আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তোমার জন্য ভুল একজন মানুষকে শাস্তি দিয়েছি। আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম। এটা বলেই সে ওই উঁচু জায়গা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। অর্থাৎ এখানে তারা দুজনই একসঙ্গে মারা যায়। ইউয়ানও মারা যায় আর সেও নিজে আত্মহত্যা করে মারা যায়। আর মনে মনে বলতে থাকে, এই জীবনে হয়তো আমি তোমাকে ধোকা দিয়েছি, কিন্তু এর পরের জীবনে আমি তোমাকে পুনরায় আপন করে পেতে চাই। এটা বলা মাত্রই সে মারা যায়। তখনই সেই জাদুর ছাতাটা ঝাঁকি দিয়ে ওঠে। এখন আমরা আবারও সাংইউকে দেখতে পাই। সে একটা দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে ঘুম থেকে ওঠে, আর ঘুম থেকে উঠেই তার সামনে ইউয়ানকে দেখতে পায়। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। সে ইউয়ানকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো। তখন ইউয়ান তাকে বলে, ইউর ম্যাজেস্টি, আপনি কি আবারও দুঃস্বপ্ন দেখেছেন? এটা বলে সে তার সামনে কুর্নিশ করে। এখন তো সে অনেক অবাক হয়ে যায়, আর এবার সে বুঝতে পারে সে আবারও নতুন একটা জীবনে চলে এসেছে। আর এই জীবনে সে হলো এই রাজ্যের রানী, আর ইউয়ান হলো তার সামান্য একজন কর্মচারী। এখন যখন সে রাজ্যপাট সামলাতে যায় তখন সে দেখতে পায় তার মহলে অনেক মেয়ে কর্মচারী। ছেলে কর্মচারীর তুলনায় মেয়ে কর্মচারী বেশি দেখে সে অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এই কেমন রাজ্য? এই রাজ্য মেয়ে মানুষ শাসন করে আর কর্মচারীও মেয়ে বেশি। রাজ্যের সবাই তাকে বলছিল, আপনার 18 বছর পূর্ণ হয়েছে, এখন আপনার বিয়ে করে নেওয়া উচিত, তাহলে এই রাজ্যে একজন রাজা প্রতিষ্ঠিত হবে। এটা শুনে আবার ছেলেরা অন্য ধরনের কথা বলতে শুরু করে। এখন এই রাজ্যের ছেলে এবং মেয়ে, মন্ত্রী এবং সৈনিকদের মধ্যে এক ধরনের ঝগড়া বেঁধে যায়। কিন্তু এই সব কিছুতে সাংইউর কোনো কিছু যায় আসছিল না। সে তো এইটাই বুঝতে পারছিল না যে এখানে হচ্ছেটা কি। সে যখন আবারও ঘরে গিয়ে ইউয়ানকে দেখে তখন সে ইউয়ানকে ভালোভাবে কাছে থেকে দেখতে পায় তার চোখের নিচে একটা তিল আছে। সে তাকে জিজ্ঞাসা করে, এটা কি আসল তিল? তখন সে বলে, হ্যাঁ, জন্ম থেকে আমার চোখের নিচে এই তিল আছে। তখন তার মনে পড়ে এর আগের জন্মে যখন সে ইউয়ানকে ভালোবেসেছিল তখন সে তার চোখের নিচে এই তিল এঁকে দিয়েছিল আর বলেছিল এই তিলে তাকে দেখতে অনেক সুন্দর লাগে। আর যাদের চোখের নিচে তিল থাকে বলা হয়ে থাকে তাদেরকে সবাই অনেক ভালোবাসে। এসব কিছু মনে করে তার চোখে পানি চলে আসে। তার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে থাকে। এইসব কিছু দেখে ইউয়ান অনেক অবাক হয়ে যায়। সাংইউ এখন তাকে বলে, এখন থেকে তোমার আর আমার সামনে কুর্নিশ করতে হবে না। এটা শুনে সে অনেক অবাক হয়ে ভাবতে থাকে, সে কি আমার আসল পরিচয় জেনে গেল নাকি? হঠাৎ করে সে এমন অদ্ভুত আচরণ কেন করছে? কিছুক্ষণ পরে তার সঙ্গে দুইজন লোক দেখা করতে আসে। এখানে জি হেং ছিল গ্র্যান্ড টিউটর আর সাঞ্চা ছিল প্রিন্সেস। তাদের দুজনকে দেখেই সে চিনতে পারে। সে মনে মনে অনেক অবাক হয়ে ভাবতে থাকে, এখানে তারা সবাই আছে, কিন্তু এখন তাদের ক্যারেক্টার শুধু চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে যেন সাঞ্চার সঙ্গে ইউয়ানের
চোখে চোখে কথা হচ্ছিল। এদিকে ইয়ান কারো জন্য অপেক্ষা করে বসেছিল। সে বেশ অসুস্থ ছিল। তখনই জি হেং তার কাছে আসে এবং সে তার অনেক কেয়ার করছিল। তারা দুজন এখানে হাজব্যান্ড ওয়াইফ ছিল। সে তাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে রাতে সানচা ইউয়ানের সঙ্গে দেখা করে আর তাকে বলে, মনে হচ্ছে রানী তোমাকে অনেক বেশি বিশ্বাস করতে শুরু করেছে। আমরা আমাদের উদ্দেশ্যের অনেক কাছাকাছি চলে এসেছি। এটা বলে সে অনেক খুশি হয়ে যায়। সাংইউ এখন তার রাজ্যপাট সামলাতে মন দিয়েছিল। এখন সে ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল জি হেং এর ক্যারেক্টার এই জীবনে একদমই ভিন্ন। গতবার সে যেমন ভিলেন ছিল, এবার জি হেং তার একদম বিশ্বস্ত একজন কর্মচারী। সে বুঝতে পারছে না এই জীবনে আসলে কে তার শত্রু। তার ইউয়ানের কথাও মনে পড়ে। গত জীবনে ইউয়ান তাকে কত ভালোবাসতো, তার কেয়ার সে কিছুতেই ভুলতে পারে না। সেদিন রাতে যখন সে ঘুমিয়েছিল তখন ইউয়ান তাকে মেরে ফেলার জন্য এসেছিল। এখন আমাদেরকে আসল কাহিনী দেখানো হয়। আসলে ইউয়ানের পুরো পরিবারকে যখন মেরে ফেলা হয়েছিল তখন সেখানে সানচা তার সঙ্গে দেখা করে বলেছিল, তোমার পুরো পরিবারকে সাংইউ রানী মেরে ফেলেছে। আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই। তুমি যদি আমাকে সাহায্য করো সাংইউ রানীকে মেরে ফেলতে, তাহলে তোমারও প্রতিশোধ গ্রহণ করা হয়ে যাবে আর আমি ওই রাজ্যের রানী হতে পারবো। আমি যখন ওই রাজ্যের রানী হয়ে যাব তখন তোমার পুরো পরিবারের রেপুটেশন আমি তোমাকে ফিরিয়ে দেব। ইউয়ান তখন অনেক কান্না করছিল, কিন্তু সে সানচার সঙ্গে ডিল করে। এজন্য সে আর সানচা মিলে এই রানীকে মারতে চায়, অর্থাৎ সাংইউকে মারতে চায়। গত জন্মে সাংইউয়ের যেমন কাহিনী ছিল, এই জন্মে ইউয়ানেরও প্রায় একই রকমের কাহিনী। ইউয়ান যখন তাকে মারতে যাবে তখনই সাংইউ আবারও দুঃস্বপ্ন দেখছিল আর আবল তাবল বকছিল। এটা দেখে সে ভয় পেয়ে ওখানে থেকে উঠে চলে যায়। এদিকে ইয়ানের শরীর হঠাৎ করে আরো বেশি খারাপ হয়ে যায়। ইয়ানের শরীর এতটা দুর্বল হয়ে যায় যে সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন জি হেং মনে মনে ভাবতে থাকে দিন দিন ইয়ানের শরীর খারাপ হয়ে যাচ্ছে, তার এই রোগের চিকিৎসা তাকে দ্রুত খুঁজে বের করতে হবে। তখনই সেখানে সেনাপতি এসে তাকে জানায় সে ইনভেস্টিগেট করে দেখেছে ইউয়ানের পরিবার আগে ফার্মেসি চালাতো আর তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে। ছোটবেলা থেকেই সে এতিম। এটা শুনে জি হেং তাকে বলে, সবকিছু আমরা যতটা সিম্পল ভাবে ভাবছি এসব কিছু অতটাও সিম্পল না। আমার মনে হয় রানীর কোনো একটা সমস্যা হতে পারে। এই ছেলেকে আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না, তার উপরে নজর রাখো। এদিকে সানচা বেশ রেগেছিল, কারণ গত রাতে ইউয়ান তার কথা মতো রানীকে মেরে ফেলতে পারেনি। আজ রাতে সাংইউয়ের একটা মিটিং আছে, এজন্য সে তার দাসীকে দিয়ে একটা মেডিসিন পাঠায়। সেই মেডিসিন দাসীটা গাছের গোড়ায় ফেলে দেয়। সেদিন রাতে সাংইউয়ের সঙ্গে জি হেং এর মিটিং ছিল, কিন্তু জি হেং যখন তার সঙ্গে মিটিং করতে আসে তখনই সেনাপতি এসে জানায় হঠাৎ করে ইয়ান আবারও অসুস্থ হয়ে গিয়েছে। এটা শুনে সে তাকে বাড়ি ফিরে যেতে বলে। সে চলে যাওয়ার পরে সাংইউ যখন সেই ফাইলগুলো পড়ছিল তখনই তার মাথার মধ্যে কেমন যেন হয়ে ওঠে। কিছুক্ষণ পরেই সেখানে ইউয়ান চলে আসে। ইউয়ান যখন দরজায় কড়া নাড়ছিল তখন সাংইউ উঠে যেতে পারে না, সে ওখানে পড়ে যায়। তার পড়ে যাওয়ার আওয়াজ শুনে ইউয়ান দৌড়ে ভেতরে যায় আর তাকে সামলায়। এদিকে সানচা রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে রানীর কক্ষে যাচ্ছিল। তারা বলছিল আজকে জিহিং এর সঙ্গে রানীর মিটিং আছে, আমাদের কোনো পারমিশন না নিয়ে সেখানে যাওয়া ঠিক হবে না। কিন্তু সানচা তাদের কথা শুনে না। সে তাদেরকে সঙ্গে করে নিয়ে জোর করে সেখানে যেতে চায়, কারণ সে জানে সেখানে কি ঘটতে চলেছে। সাংইউ নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার ইউয়ানকে কিস করতে চায়, কিন্তু ইউয়ান তার ঘাড়ে একটা মেরে তাকে অজ্ঞান করে ফেলে। তখনই সানচা লোকজনদেরকে নিয়ে সেখানে পৌঁছে যায় আর ইউয়ানকে ভেতরে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? মানে এখানে জি হেং এর জায়গায় ইউয়ান ফেসে যায় আর তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়। এদিকে জি হেং যখন এই বিষয়ে জানতে পারে তখন তো সে অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে সানচা ভীষণ রেগেছিল। ইউয়ানকে অ্যারেস্ট করা হয়েছে জন্য সে রেগে তার ওই দাসীকে মেরে ফেলে। পরদিন সকালে যখন রানীর জ্ঞান ফিরে আসে তখন সে জানতে পারে ইউয়ানকে জেলে আটকে রাখা হয়েছে আর তাকে টর্চার করা হচ্ছে। এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায় আর রেগে যায়। এদিকে যখন ইউয়ানকে টর্চার করা হচ্ছিল তখনই সেখানে রানী পৌঁছে যায় আর তাদের উপরে রেগে বলে, সে আমার জন্য কাজ করে, তোমাদের সাহস কিভাবে হলো তার গায়ে হাত তোলার? সে ইউয়ানের দিকে অনেক মায়া ভরা চোখে তাকায়। ততক্ষণে ইউয়ান নিজের জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে জি হেং ইনভেস্টিগেট করে বুঝতে পারে সেই দিন আসলে তাকে ফাঁসানোর জন্য এই কাজ কেউ একজন করেছিল, কিন্তু তার জায়গায় ইউয়ান ফেসে গিয়েছে। এসব কিছু জানার পরে তো তারা আরো বেশি সোচ্চার হয়ে যায়, তারা আরো বেশি ইনভেস্টিগেট করতে শুরু করে। ইউয়ান রাতে ইচ্ছে করে তার হাত কাটে আর এরপরে সেখানে বসে বসে ল্যাটিন বানাচ্ছিল। যখন সাংইউ ঘরে প্রবেশ করে তখন সে তাকে বলে, আজ আমি ল্যাটিন বানাচ্ছি, কারণ আমাদের ওইদিকে একটা নিয়ম আছে, আজকে যদি ল্যাটিন তৈরি করে ওড়ানো হয় আর উইশ চাওয়া হয় তাহলে নাকি মনের সব আশা পূরণ হয়। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায় আর সাংইউ খেয়াল করে তার হাত কাটা। এটা দেখে তো সে তার হাতে মলম লাগিয়ে দেয় আর অনেক কেয়ার করে। এসব কিছু দেখে ইউয়ান মনে মনে খুশি হচ্ছিল আর শয়তানি চিন্তা ভাবনা নিয়ে আসছিল।
সেদিন তারা দুজন মিলে একসঙ্গে ল্যাটিন ওড়ায়। সাংইউ এই সব মুহূর্তগুলো অনেক বেশি এনজয় করছিল, কিন্তু সে এই সব কিছুই অভিনয় করছিল। পরদিন সকালে যখন জি হেং কোর্টে আসে তখন সে রানীকে সবকিছু বলে দেয়, প্রমাণ সহ দেখায় এবং বলে যে ইউয়ানকে সে নিজের কাছে রেখে দিয়েছে পার্সোনাল সার্ভেন্ট হিসেবে। সে নিজের আইডেন্টিটি লুকিয়েছে, সে নিজের ভুল পরিচয় এখানে আছে। তার আসল পরিচয় হলো সে কোনো অনাথ ছেলে নয়, বরং তার যখন বয়স 13 ছিল তখন তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছিল। হতে পারে সে কোনো উদ্দেশ্য নিয়ে তার সঙ্গে থাকছে। এসব কিছু শুনে রানী বলে আমি নিজে তাকে ইনভেস্টিগেট করব। এখন সে জেলখানায় ইউয়ানকে বন্দি করে আর তাকে নিজে জিজ্ঞাসা করে তোমার আসল পরিচয় কি আমাকে বলো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। এটা শুনে ইউয়ান তাকে বলে আপনি আমাকে বিশ্বাস করেন না, আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আমার আর কিছু বলার নেই। তার এমন কথা শুনে সাংইউয়ের আগের জন্মের কথা মনে পড়ে যায়। তার আগের জন্মেও সেম একটা সিচুয়েশনে পড়েছিল। সে ইউয়ানকে একই কথা বলেছিল, কিন্তু ইউয়ান তার উপরে ভরসা রেখেছিল। এসব কিছু মনে পড়ে সে ওখানে থেকে চলে যায়। প্রাসাদে ফিরে জি হেং রানীকে বলে সে যেন ইউয়ানকে বিশ্বাস না করে, তার কথাই যেন গলে না যায়। কিন্তু সে বলে আপনি কি পুনর্জন্মে বিশ্বাস করেন? জি হেং বলে এমন কিছুই হয় না। তখন সে বলে হয়, হতে পারে আগের জন্মের পাপের শাস্তিগুলো আমার এই জন্মে ভোগ করতে হবে। তাদের কথার মাঝেই সেখানে একজন সৈনিক এসে বলে ইউয়ান তার সঙ্গে দেখা করতে চায়। তখন সে আবারও ইউয়ানের সঙ্গে দেখা করতে যায়। ইউয়ান প্রচন্ড কান্না করছিল আর তাকে বলছিল আপনি যেহেতু আমাকে বিশ্বাস করেন না, আমি আর বাঁচতে চাই না, আপনি আমাকে মেরে ফেলুন। তখন সে তাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি নিজের আসল পরিচয় কেন লুকিয়েছিলে? তখন সে বলে আপনি আমার যেই নাম জেনেছেন সেটা সত্যি, তবে আমি তাদের পরিবারের অংশ নই, তারা আমাকে দত্তক নিয়েছিল। আমি সবসময় বিশ্বাস করতাম যে আপনি আমার কেয়ার করেন, আপনি আমাকে বিশ্বাস করবেন। এটা বলতে বলতে সে কান্না করে দেয়। তার এই কথা শুনে রানী বলে আমার সঙ্গে প্রাসাদে ফিরে চলো। তখন তো সে শয়তানি হাসি দেয়, কারণ তার অভিনয় এবং প্ল্যান সাকসেসফুল হয়েছে। এই বিষয়টা নিয়ে কোর্টে পরদিন জি হেং আবারও রানীকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন ইউয়ানের কথায় ভুলে না যায়, সে তাকে বোকা বানাচ্ছে। কিন্তু সাংইউ তাকে বলে ইউয়ান আমাকে বোকা বানায়নি, আমি তাকে বিশ্বাস করি। এটা শুনে তো সাঞ্চা খুশি হয়ে যায় আর জিহাং অনেক বেশি চিন্তায় পড়ে যায়। রানীমা তার কোনো কথাই শোনে না আর সেখানে থেকে চলে যায়। এদিকে ইয়ানকে দেখি তাকে সাঞ্চার সার্ভেন্টগুলো ডেকে নিয়ে চলে যায়। তাকে ডেকে নিয়ে যাওয়ার পরে সাঞ্চা তাকে অনেক ভয় দেখায়। এই বিষয়টা জানার পরে তাকে নেওয়ার জন্য সেখানে তার হাজবেন্ড চলে যায়। সে যখন যায় তখন সাঞ্চা তার সঙ্গে একটা ডিল করতে চায়। সে তাকে বলে তোমার ওয়াইফের রোগের ঔষধ আমার কাছে আছে, আমি জানি তুমি রানীর প্রতি অনেক বেশি লয়াল, কিন্তু তুমি যদি আমার জন্য কাজ করো তাহলে সেই ঔষধ তোমাকে দিয়ে দেব। কিন্তু সে তার কোনো কথাই শোনে না আর ওখানে থেকে চলে যায়। এজন্য সাঞ্চার ভীষণ রাগ হয়। সেদিন রাতে সাংইউ যখন তার প্রাসাদে যাচ্ছিল তখনই সে খেয়াল করে ইউয়ান কোথাও যাচ্ছে। সে তার পিছু করে দেখতে পায় ইউয়ান সাঞ্চার সঙ্গে দেখা করছে। সাঞ্চা তার হাতে একটা বিষের বোতল ধরিয়ে দেয় আর বলে আজ রাতেই সে যেন রানীর ঔষধের সঙ্গে এটা মিশিয়ে দেয় আর তাকে খাইয়ে মেরে ফেলে। ইউয়ান তাকে জিজ্ঞাসা করে এটা কি এত দ্রুতই করার প্রয়োজন? সাঞ্চা বলে কেন, তুমি কি তার প্রতি দুর্বল হয়ে গিয়েছো নাকি? তুমি কি ভুলে গিয়েছো তোমার পরিবারকে কে মেরে ফেলেছিল? তখন সে বলে না, আমি ভুলিনি। এটা বলে সে তার হাত থেকে ঔষধ নিয়ে নেয় আর বলে আমি আমার শত্রুকে অবশ্যই মেরে ফেলবো। তাদের এই সব কথা শুনে সাংইউ অনেক অবাক হয়ে যায়, একই সাথে সে অনেক কষ্টও পায়। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট এপিসোডে আসা পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।